নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি। এই রব মাঝে মাঝেই ওঠে, আবার নতুন করে এবার সেই একই রব শুনতে পাচ্ছি। দিল্লির বিধানসভার নির্বাচন এসে যাবে। সেটা হলো কি না, ইন্ডিয়া ব্লকের অস্তিত্ব বিপন্ন, এবং এই অস্তিত্ব বিপন্ন হওয়ার জন্য দায়ী হচ্ছে কংগ্রেস। অর্থাৎ কংগ্রেস মুক্ত ইন্ডিয়া জোট করা যায় কিনা তাই নিয়ে চিন্তা ভাবনা করছে আপ, তৃণমূল কংগ্রেস, এই ধরনের, মানে ভারতবর্ষের সবচেয়ে ইম্পর্টেন্ট সব রাজনৈতিক দল। আমার বক্তব্য হচ্ছে, ইন্ডিয়া জোট ছিল কবে? একটা জোট বলতে কি বোঝায়? একটা জোটকে তখনই আমি জোট বলবো যখন সমমনস্ক কয়েকটি দল একসঙ্গে এক টেবিলে বসে একসঙ্গে চলার শপথ নেয় এবং একটা অভিন্ন ন্যূনতম কর্মসূচি নিজেদের মধ্যে আলোচনা করে তৈরি করে, এবং যে কর্মসূচির বেসিসে তারা সবাই এক সুরে কথা বলে। তেমন কোনো ঘটনা কি ইন্ডিয়া জোটের ক্ষেত্রে এ পর্যন্ত হয়েছে? ইন্ডিয়া জোটের যেটা হয়েছে সেটা হলো গোটা তিনেক বৈঠক। সেই 3টে বৈঠকেও নানা রকম নাটক হয়েছে, এবং শুধু বৈঠক করা ছাড়া ইন্ডিয়া জোটের তাৎপর্যপূর্ণ আর কোনো ঘটনা ঘটেছে বলে আমার তো মনে হয়। একটা বিতর্ক উঠেছে যে ইন্ডিয়া জোট কি তাহলে কেবল লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই তৈরি হয়েছিল? দেখুন, কোন রকম ডাক ডাক গুনগুন না করে তেজস্বী যাদব পরিষ্কার বলেছেন যে হ্যাঁ, সেই জন্যই তো তৈরি হয়েছে। প্রশ্নটা তুলেছেন কে? প্রশ্নটা তুলেছেন ওমর আবদুল্লাহ, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। প্রশ্নটা কিছুটা অন্যভাবে তুলেছেন শরদ পাওয়ার। অতএব তাঁরা এখন এমন ভাব দেখাচ্ছেন যে যেন ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল বিজেপির বিরুদ্ধে একটা স্থায়ী বিকল্প শক্তি হিসেবে নিজেদের গড়ে তুলতে। দেখুন, যে যার সুবিধা মতো যখন যা ইচ্ছে বলবে আর সেটাকেই মেনে নিতে হবে এমন তো কোনো কথা নেই। প্রথম কথা হচ্ছে, এই ইন্ডিয়া জোট সম্পর্কে একটি বাক্য বলার নৈতিক অধিকার যাদের নেই, লক্ষ্য করে দেখবেন তারাই সবচেয়ে বেশি চেঁচামেচি করে। সেই দলটির নাম হলো তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সেই কংগ্রেসের নেত্রী হঠাৎ তার স্তাবকদের এক সভায় বলে বসেন যে তাকে যদি ইন্ডিয়া জোটের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় তাহলে তিনি কলকাতায় বসেই সেটা করতে পারবেন। পশ্চিমবঙ্গটাকে তো প্রায় তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। তার নেতৃত্বে ইন্ডিয়া জোট 7 দিনের মধ্যে উঠে যাবে, এতেও কোনো সন্দেহ নেই। অন্যদিকে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে জোট না হয় আপের প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে তিনি বলছেন যে কংগ্রেসকে বাদ দিয়ে আমরা ইন্ডিয়া জোট করব এবং প্রয়োজন হলে আমি তার নেতৃত্বে থাকব। কত বড় অ্যাম্বিশন হয়ে গেছে ভাবুন অরবিন্দ কেজরিওয়াল। আর তিহার জেলে এতদিন কাটানোর পর মনে হচ্ছে যেন তিনি উত্তেজনায় টকবক করে ফুটছেন, যে এখন থেকেই খোয়াব দেখছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তাঁরও থেকে থাকতে পারে। আমি তার মধ্যে যাচ্ছি। প্রথম কথা হলো, এই যে যারা ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট করে এত চেঁচাচ্ছেন, তাদের নিজেদের ভূমিকাটা কি? এই যে তৃণমূল কংগ্রেস, অখিলেশ যাদব এবং উদ্ধব ঠাকরের একটা অংশ, আর বোধহয় দু একটি ছোটখাটো পার্টি, তারা ঠিক করেছে দিল্লি নির্বাচনে তারা আপকে সমর্থন করবে, কংগ্রেসকে নয়। এদের সমর্থন দিল্লি নির্বাচনে অনেকটা কিরকম জানেন তো? ধরুন, যদি বিলেতের নির্বাচনে এই লেবার আর টরিদের মধ্যে কাউকে পছন্দ করে এই 4টে দল যদি বলতো
যে আমরা টরিদের পক্ষে বা লেবারের পক্ষে, তাহলে তার যা তাৎপর্য হতো, দিল্লির ক্ষেত্রে তার তাৎপর্য এক ছিটে ফোটাও অন্যরকম নয়। কেননা এই তিনটে দল যারা আপকে সমর্থন করবে বলেছে, তারা একেবারে অশরীরী শক্তি আমাদের রাজধানীতে। তাদের না আছে কোনো দিল্লি ইউনিট, না আছে কোনো দিল্লিতে পাতে দেওয়ার মতো নেতা, এবং না আছে 5টা ভোট টানার ক্ষমতা। অথচ দেখুন, তৃণমূল কংগ্রেসের একজন খুব লম্বা চওড়া, কথা বলতে অভ্যস্ত, গায়ের রং খুব ফর্সা, লম্বকর্ণ বলে আমি যাকে ডাকি, তিনি কায়দা করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, আপ ইউ হ্যাভ আওয়ার, উই হ্যাভ ইউর ব্যাক, অ্যাজ ইফ তাদের পশ্চাৎ দেশ রক্ষা করার দায়িত্ব আপ তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দিয়েছে। এগুলো আর কিছুই নয়, কংগ্রেস বিরোধিতাটা এদের আজকাল এমন মজ্জাগত হয়ে গেছে যে একটু সামান্য ছুতোনাতায় তারা কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে একটা ইন্ডিয়া জোটের কল্পিত কাহিনী বাজারে ছেড়ে দেওয়ার চেষ্টা করে। আমার প্রশ্ন হচ্ছে, এই তো কয়েকদিন আগে দেশে রাজ্য লোকসভার নির্বাচন হয়ে গেল, তৃণমূল কংগ্রেস তার নিজের খাসতালুক পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের অন্য শরিকদের একটা আসনে ছেড়েছে। ছাড়বে বলে এরকম কোনো সম্ভাবনাও কি কখনো তৈরি হয়েছিল? তার মানেটা কি? তার মানে আপনি নিজের বেলা আঁটি সাটি, পরের বেলা দাঁত কবাটি। আমি কোনো জোট ধর্ম নিজের রাজ্যে পালন করব না, অথচ অন্য সব রাজ্যে কংগ্রেসকে জোট ধর্ম পালন করে অস্তিত্বহীন দলগুলিকেও আসন ছেড়ে দিতে হবে। এটা তো মামা বাড়ির আবদার ছাড়া আর কিছু নয়। কিংবা ধরুন আপের কথাতেই আসা যাক, লোকসভা নির্বাচনে আপ রাজস্থানের বিধানসভা নির্বাচনে, হরিয়ানার বিধানসভা নির্বাচনে আপকে আসন ছেড়ে দিয়েছিল কংগ্রেস, কিন্তু পাঞ্জাবে ভোটের সময় কি আপ সে কাজ করবে? মরে গেলেও করবে না। কেননা আপ জানে যে সেখানে তাদের মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কংগ্রেসের সঙ্গে। আকালি দল আছে বটে, কিন্তু তারা এখন তাদের যা শক্তি সামর্থ্য সেটা খুব একটা পাতে দেওয়ার মতো কিছু নয়। তার মানে দাঁড়াচ্ছে কি, যে যখন আমার পালা আসে তখন আমি আসন সমঝোতার প্রশ্নে কোনো রকম সমঝোতা করব না, কিন্তু যখন তোমার পালা আসবে তখন তোমাকে জোট ধর্ম পালন করতে হবে। আর যদি তুমি সেটা না করো, তাহলে সেটা আমরা দাদাগিরি হিসেবে অভিহিত করব। ঠিক যেমন এই বাচাল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের এমপি কল্যাণ ব্যানার্জি বলেছেন, কংগ্রেসের দাদাগিরি আর চলবে না। প্রথম কথা হচ্ছে, আপনি কে কংগ্রেসের দাদাগিরি বন্ধ করার? আপনি কি ভেবেছেন যে শ্রীরামপুরে আপনি উৎপটাং কথা বলে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেন বলে দিল্লি শহরে আপনার কথার একটা ছিটে ফোটা গুরুত্বও আছে? সুতরাং দেখুন, একটা ছাগলের তৃতীয় সন্তানের মতো তিরিং বিরিং করে লাফালেই তো চলে না। যে কোনো বিষয়কে একটা আতশ কাচের তলায় ফেলে কার কি ভূমিকা, কে কিভাবে চলছে সেটাও একটু দেখা দরকার। কংগ্রেসের অপরাধটা কি? কংগ্রেস এবার ঠিক করেছে দিল্লিতে তারা আপের সঙ্গে কোন রকম সমঝোতা করবে না। এই কংগ্রেসই কিন্তু লোকসভা ভোটে আপের সঙ্গে সমঝোতা করেছিল এবং 7টি সিটের মধ্যে 4টি সিট আপকে ছেড়ে দিয়েছিল, নিজেরা লড়েছিল 3টেতে। 7-এ 0 পেয়েছে বিরোধী জোট। তো লোকসভার ভোটের সময় আপের সঙ্গে কংগ্রেস সন্ধি যদি করে থাকে, তাহলে কংগ্রেস জোট ধর্ম কখনোই পালন করে না এ কথা তো বলা যায় না। তার চেয়েও বড় কথা যে বিধানসভা নির্বাচনে এই আপের অভ্যুদয়ের পর থেকে কংগ্রেসের বিপন্নতা এমন বেড়ে গেছে, অনেকটা সেটা পশ্চিমবঙ্গের অবস্থার মতো সঙ্গে তুলনীয়। শেষ নির্বাচনে 2000 সম্ভবত 8 সালের নির্বাচনে কংগ্রেস যখন জয়ী হয়েছিল,
শীলা দীক্ষিতের নেতৃত্বে দিল্লিতে, তখন কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 40% বেশি। সেই ভোট নামতে 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 2024 সালে 4% এসে দাঁড়িয়েছে। ঠিক যেমন পশ্চিমবঙ্গেও একই হাল হয়েছে কংগ্রেসের। এই অবস্থায় কংগ্রেস নেতৃত্ব ঠিক করেছেন যে আমাদের সম্পূর্ণ অস্তিত্বহীন করে দিয়ে আমাদেরই সামনে রাজনীতি করবে অন্য দলগুলি, এই অবস্থা আমরা আর মেনে নেব না। আমরাও আমাদের মতো সাধ্যমতো চেষ্টা করব যাতে নিজেদের পায়ে নিজে দাঁড়াতে পারি। এই যে একটা দলের ভিতর থেকে আওয়াজ উঠেছে যে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো, হারলে হারবো কিন্তু ভোটের পার্সেন্টেজ বাড়াতে হবে এবং ধীরে ধীরে আমাদেরই বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে, এই প্রত্যয়টাই কংগ্রেসের কাল হয়ে দাঁড়িয়েছে। তো কিন্তু দল হিসেবে কথা বলার অধিকার কি কংগ্রেসের নেই? একই কাজ কংগ্রেসের এই পশ্চিমবঙ্গেও করা উচিত, কিন্তু যেটা তারা করেন। অর্থাৎ আপকে কংগ্রেস নেতৃত্ব যতটা বিতৃষ্ণার চোখে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো পর্যন্ত ঘোষিতভাবে ততটা বিতৃষ্ণার চোখে দেখে না। যা গালাগালি দেওয়ার, চপেটাঘাত করার, অন্যায়ভাবে সমালোচনা করার, সব একতরফা ভাবে মমতা এবং তৃণমূল কংগ্রেস করে যায়। কিন্তু কংগ্রেস নীলকণ্ঠের মতো আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের ভৎসনাও একেবারে হজম করে নেয়, প্রত্যাঘাত করার চেষ্টা করে না। এই যে পৃথকীকরণ আপের সঙ্গে তৃণমূল কংগ্রেসের, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, এই পৃথকীকরণের প্রক্রিয়াটাকেও কিন্তু কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বকে ভুলে যেতে হবে। আজকে কংগ্রেস পশ্চিমবঙ্গে তাদের ভোটের হার যে কমতে কমতে ওই 2-3-4% এসে থেমেছে, সেটাও তারা কার্যত জমি ছেড়ে দিয়ে রাজনীতি থেকেই প্রায় অবসরপ্রাপ্ত একটা দলের মতো ব্যবহার করছে বলে। কিন্তু অজয় মাকেন দিল্লিতে এটা সম্ভব করেছেন। অর্থাৎ এনাফ ইজ এনাফ, আপের সঙ্গে আমরা আর সমঝোতায় যাব না, নিজেরাই চেষ্টা করব, সেই প্রত্যয় নিয়ে যদি পশ্চিমবঙ্গের কংগ্রেসি নেতারা ময়দানে নামেন এবং ধীরে ধীরে চেষ্টা করেন, তাহলে আমার নিজের বিশ্বাস পশ্চিমবঙ্গেও তাদের এই হতশ্রী চেহারা অল্প দিনের মধ্যেই বদলাতে বাধ্য। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সাপোর্ট বেস, তার তো সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, এবং এই সংখ্যালঘু সম্প্রদায়কে বিজেপির জুজু দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছে রেখেছে। কিন্তু কংগ্রেস সর্বভারতীয় স্তরে সংখ্যালঘুদের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য দল। অতএব কংগ্রেসের যদি ধীরে ধীরে সাংগঠনিক একটা বিবর্তন হয় এবং কংগ্রেস যদি মাঠে নেমে পশ্চিমবঙ্গেও এককভাবে চেষ্টা করে, তাহলে একটা নির্বাচনে হয়তো হবে না, দুটো নির্বাচনও হবে না, কিন্তু তৃতীয় নির্বাচনে প্রত্যাশিত ফল ফললেও ফলতে পারে। যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখার, সেটা হলো যে কাজটা অজয় মাকেন পারেন, সেই কাজটা সদ্য নির্বাচিত শুভঙ্কর সরকারের পক্ষে হওয়া সম্ভব। তার চেয়েও বড় কথা, এই যে জোট জোট জোট, ইন্ডিয়া জোট, এত কথা বলা হচ্ছে, সেটা ভারতবর্ষের এই নির্বাচনী মানচিত্রের চেহারাটা এক্স্যাক্টলি কি? এত কথা বলার সত্যি কি কোনো কারণ আছে? দেখুন, ভারতবর্ষে এমন 16টি রাজ্য আছে যেখানে কংগ্রেসের ডাইরেক্ট ফাইট হচ্ছে বিজেপির সঙ্গে। সেই রাজ্যগুলি কি? রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলে আন্দামান, অরুণাচল প্রদেশ, আসাম, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা নগর হাভেলি, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, পুডুচেরি, রাজস্থান, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড।
তো এই 16টি রাজ্যে কংগ্রেসের বিকল্প হিসেবে ইন্ডিয়া জোটের দ্বিতীয় কোনো নেতাকে কি আপনারা, কোনো দলকের কথা কি আমরা ভাবতে পারি? আমরা এখন গায়ের জোরে অনেক কথাই বলতে পারি, কিন্তু কংগ্রেস এত কিছু খুইয়েও এখনো পর্যন্ত এই 16টি রাজ্যে কিন্তু তারা দাঁড়িয়ে আছে সম্পূর্ণভাবে নিজের দক্ষতায়। এরপরে অন্তত 6টি রাজ্য আছে যেখানে কংগ্রেসের জোট শরিকের সঙ্গে কার্যত কোনো ঝামেলা নেই। সেই রাজ্যগুলি হচ্ছে বিহার, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, মেঘালয় এবং নাগাল্যান্ড। অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায় যুগ্মভাবে যদি রাঁচিতে অবস্থান করেন অথবা ধরুন ঝাড়খণ্ডে গিয়ে এই জোট ভাঙার চেষ্টা করেন, তাহলেও তারা কিন্তু সফল হবেন না। সুতরাং একথা মনে করার কোনো কারণ নেই যে কংগ্রেসের সত্যিকারের জোট বলে, সত্যিকারের বন্ধু বলে কেউ নেই এবং গোটাটাই হাওয়ার উপর তৈরি। যে কথাটা বারবার করে বলছি, বিহার, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, এই 6টি রাজ্যে কংগ্রেসের যারা সহযোগী, অখিলেশ সেটা দিল্লির নির্বাচনে যে অবস্থানে নিন না কেন, নিজের রাজ্যের নির্বাচন যখন আসবে তখন কংগ্রেসের উপর সামান্য হলেও তাকে নির্ভর করতেই হবে। এবং একটা কথা মনে রাখা দরকার, বিহার হোক বা উত্তরপ্রদেশ হোক, যে দুটি আর্যাবর্তের সবচেয়ে ইম্পর্টেন্ট রাজ্য, সেই দুটিতে সরকার কিন্তু কংগ্রেস গঠন করবে না। বিহারে চাপে থাকবে আরজেডি আর উত্তরপ্রদেশে সমাজবাদী কংগ্রেস। অতএব কংগ্রেস সেখানে একটা ম্যাক্সিমাম স্টেপনি হিসেবে তাদের সামান্য গুরুত্ব আছে, তার বেশি কিছু নয়। সুতরাং আগামীকাল যদি অখিলেশ যাদব মনে করেন যে তিনি একাই লড়ে যোগী আদিত্যনাথকে হারিয়ে দেবেন, ভালো কথা, তিনি তা করতে পারেন, কিন্তু তার জন্য তিনি কংগ্রেসকে দায়ী করতে পারবেন না, করার কোনো প্রশ্ন নেই। এছাড়া ধরুন আরো 4টি জায়গা আছে যেখানে বিজেপির কার্যত কোনো অস্তিত্বই নেই। তার সেই জায়গাগুলো কি? একটা হচ্ছে লাক্ষাদ্বীপ, 2 নম্বর হচ্ছে মিজোরাম, 3 নম্বর মেঘালয়, 4 নম্বর নাগাল্যান্ড। এই 4টি জায়গায় এদের কিন্তু কার্যত কোনো অস্তিত্ব আপনি দেখতে পাবেন না। তার মানে দাঁড়ালো 16টি রাজ্যে কংগ্রেসের কোনো সমস্যা নেই, সরাসরি লড়াই হচ্ছে বিজেপির সঙ্গে। 6টি রাজ্যে তাদের কাছে নির্ভরযোগ্য জোট সঙ্গী বলতে যা বোঝায় সেটা রয়েছে। আর এর বাইরে কয়েকটি রাজ্য আছে যেখানে কংগ্রেসের সঙ্গে বিজেপির ডাইরেক্ট ফাইট নেই। সেই রাজ্যগুলো কি, একবার তার দিকে চোখ বোলানো যাক। প্রথম কথা হচ্ছে, সেই রাজ্যগুলোর মধ্যে হচ্ছে মণিপুর, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি এবং লাদাখ। যদি পশ্চিমবঙ্গে মূল লড়াই টিএমসি বনাম বিজেপি, অন্ধ্রপ্রদেশে মূল লড়াই টিডিপি বনাম অন্য কারো, কংগ্রেস সেখানে কোনো প্লেয়ার নয়। মণিপুরে বিজেপি এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাকফুটে আছে, কিন্তু সেখানেও বিজেপি বা কংগ্রেস খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয়। ওড়িশাতে লড়াইটা হচ্ছে বিজু জনতা দল ভার্সেস বিজেপি। পাঞ্জাবে আপ বনাম কংগ্রেস, তৃতীয় শক্তি আকালিদা। ত্রিপুরায় বাম বনাম বিজেপি, কংগ্রেস অথবা তৃণমূল কংগ্রেস লড়াইতেই নেই। দিল্লিতে আপ বনাম বিজেপি, কংগ্রেসের শক্তি সেখানে ভোটের যা হিসেব তাতে অত্যন্ত নগণ্য। এই হচ্ছে বাস্তব পরিস্থিতি। কংগ্রেসের ঝুলিতে 99টা আসন চলে আসায় এই যে ছোট ছোট
দলগুলি, আঞ্চলিক দলগুলি, তারা ভয়ঙ্কর বিপদে পড়েছে। তারা আশা করেনি যে কংগ্রেস এতগুলি আসন দখল করে নিতে পারবে। দেখুন, একটা ব্যাপারে কোনো সন্দেহ নেই যে কংগ্রেস যেসব ইস্যুগুলি তুলে সাধারণ মানুষের কাছে যাচ্ছে, তার মধ্যে লক্ষ্য করে দেখবেন একটা মাত্র ইস্যু এলে এই ছোট ছোট কয়েকটি দল তারা ওই জোট থেকে ছিটকে যায় বা অদ্ভুত আচরণ করতে শুরু করে। সেটা হলো আদানি বিরোধিতা। আদানিদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেতারা সোচ্চারে কিছু বলছেন দলীয়ভাবে, এমন ঘটনা কখনো ঘটেছে কি? একা মহুয়া মৈত্র, একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধি গড়ের মতো তিনি হাউসে দাঁড়িয়ে খুবই উদ্দীপ্ত গলায় আদানিদের বিরুদ্ধে কথাবার্তা বলেন বটে, কিন্তু আমরা জানি যে মহুয়ার সেই কণ্ঠস্বর দলের কণ্ঠস্বর নয়, বরং মহুয়া যদি এই কাজটা অনবরত করতে থাকেন তাহলে একদিন তার দিদি তাকে এমন সবক শেখাবেন যে তিনি আদানির নামটা আর দ্বিতীয়বার পর্যন্ত করবেন না। কিংবা ধরুন শরদ পাওয়ার, তিনি তো সেই জবে হিন্ডেনবার্গের রিপোর্ট বেরিয়েছিল তখনই বলেছিলেন যে তিনি হিন্ডেনবার্গের এই রিপোর্টের উপর তার কোনো আস্থা নেই, তিনি আদানি তার বন্ধু, এবং সেই বন্ধুত্ব তিনি প্রকাশ্যেই স্বীকার করেছিলেন। গৌতম আদানিও একই কথা বলেছিলেন শরদ পাওয়ার সম্পর্কে। অখিলেশ যাদবও দেখবেন আদানি প্রসঙ্গ এলে সঙ্গে সঙ্গে একটু সটকে পড়ার চেষ্টা করেন সেই বিতর্ক থেকে। তার মানে এই যে তথাকথিত ইন্ডিয়া জোট, এই জোটের মধ্যে এমন দু তিনটি দল আছে যারা ওই বিজেপির মতোই আদানিমুখী এবং আদানি গোষ্ঠীর অর্থে, সাহায্যে, মদতে যারা রাজনৈতিক অস্তিত্ব বজায় রেখেছেন। সুতরাং রাহুল গান্ধী বেশি আদানি আদানি করলে তৃণমূল কংগ্রেসের গায়ে লাগে, তারা তার সঙ্গে গলা মিলিয়ে সংসদে একস্বরে কথা বলতে চায় না। কিন্তু কংগ্রেস যে অন্য ইস্যুগুলো তুলেছে, যেমন ধরুন জাতি জনগণনা কিংবা সংবিধান খাতরে মে হ্যায়, কিংবা দেশের এই ক্রমবর্ধমান অসাম্য, গরিব আরো গরিব আরো গরিব আরো গরিব হচ্ছে, আর বড় লোক আরো বড় লোক আরো বড় লোক আরো বড় লোক হচ্ছে, দেশের 10% মানুষের হাতে 90% সম্পদ চলে যাচ্ছে, এর বিরুদ্ধে যে কংগ্রেসের অবস্থান, সেই অবস্থানের বাইরে গিয়ে রাজনীতি করা কি ইন্ডিয়া জোটের কারুর পক্ষে সম্ভব? সুতরাং আমার যেটা মনে হয় সেটা হলো রাহুল গান্ধী বলুন বা প্রিয়াঙ্কা গান্ধী বলুন বা খার্গে বলুন, এদের এবার সময় এসেছে যে দলের বৈঠক করে খুব গভীরভাবে আলাপ আলোচনা সেরে একদম একলা চলরে ডাক দেওয়ার চেষ্টা করা। তাতে হয়তো 2029 সালেও তারা ক্ষমতায় আসবেন না, কিন্তু এই যে বাঁদরের দাঁত খিচুনি তাদেরকে মাঝে মাঝেই হজম করতে হয়, এই বাঁদরগুলোর কিন্তু সবার ল্যাজ কাটা যাবে। এই জিনিসটা কংগ্রেস নেতৃত্ব করবেন কিনা, তাদের সে দম আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু কংগ্রেসের কে যদি পুনরুজ্জীবিত চেহারায় ফিরতে হয় তাহলে 99টা সিট দিয়ে হবে না, ন্যূনতম 150টা সিট কংগ্রেস যদি জিততে না পারে এবং বিজেপির আসন যদি 200-র নিচে নেমে না যায়, তাহলে কিন্তু বিকল্প সরকার ভারতবর্ষে হওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। নমস্কার, ভালো থাকবেন।